এর ক্যারেক্টারিস্টিক বা ওয়েব ফর্ম গুলো কিরকম হবে সেটা খেয়াল করছিলাম। আজকে আমরা একটু ম্যাথ দেখবো। সেই ম্যাথ হচ্ছে যে আমাদের যদি একটা আর এর লোড এরকম দেয়া থাকে এবং তার ভিতরে যদি আমাদের যেই ফুলের রেকটিফায়ারের জন্য ভোল্টেজের ওয়েভ ফর্মটা জানা থাকা লাগবে বা এটার মানগুলো জানতে হবে, আর 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 এল এর মান যদি জানা থাকে তাহলে আমরা প্রয়োজনীয় সূত্র ব্যবহার করে ডিটারমিনেন্ট ফ্যাক্টর গুলো বের করতে পারি। তো এখানে দেয়া আছে যে একটা এসি সোর্স দেয়া আছে আমাদের আর এর লোডের জন্য, যেটার ভিএম এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর এর লোডের জন্য আর এর মান এল এর মান দেয়া আছে। তো চারটা জিনিস বের করতে বলছে। এক নম্বর হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, দুই নম্বর হচ্ছে পিক টু পিক ভ্যারিয়েশন ইন লোড কারেন্ট ফর দ্য ফার্স্ট এসি টার্ম অফ দ্য ফুরিয়ার সিরিজ, তিন নম্বর হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাবসর্ব পাওয়ার ফ্যাক্টর, চার নম্বর হচ্ছে গিয়ে অ্যাভারেজ এবং আরএমএস কারেন্ট ইন দ্য ডায়োড। ওকে, সো এর অ্যান্সার হচ্ছে যে আমাদের অ্যাভারেজ কারেন্ট বের করতে হবে। অ্যাভারেজ কারেন্ট বের করার জন্য অ্যাভারেজ ভোল্টেজকে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করতে হবে। তো অ্যাভারেজ ভোল্টেজটা আগে আমরা বের করি। অ্যাভারেজ ভোল্টেজের সূত্র হচ্ছে ফুল ওয়েভ সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য 2 Vm/π। এখানে একটু অঙ্কে ভুল আছে, সংখ্যা তুলতে ভুল হয়েছে, রেজাল্টে ভুল নাই। এটা হবে 2 গুণ 100, 200কে পাই দিয়ে ভাগ করলে 63.7 পাওয়া যাবে। এই ভি নট এর মানকে আর এর মান দিয়ে যদি ভাগ করো তাহলে অ্যাভারেজ লোড কারেন্ট পাওয়া যাবে। যদিও এটা আর এর লোড, কিন্তু অ্যাভারেজ কারেন্ট বের করার সময় ইম্পিডেন্স ভাগ না করে আমরা ভাগ করতেছি আর দিয়ে। এটার কারণ হচ্ছে যে একটা রেজিস্ট্যান্সের ভিতরে একটা ইন্ডাকটেন্সের ভিতরে এভারেজ কারেন্টের পরিমাণ আসলে 0 হয়। তো এভারেজ কারেন্ট যখন হিসাব করতে হয় বা ডিসি এভারেজ কারেন্ট, তোমরা জানো যে এভারেজ কম্পোনেন্ট মানে হচ্ছে ডিসি কম্পোনেন্ট। এটা মাথায় রাখলে বুঝতে পারবো যে ডিসি তে একটা ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করে স্টেডি স্টেট। ফলে এভারেজ কারেন্ট হিসাবের সময় ইম্পিডেন্স হিসাব হবে না, শুধু রেজিস্ট্যান্স হিসাব হবে। নেক্সট পার্ট হচ্ছে যে এস্টিমেট দ্য পিক টু পিক ভ্যারিয়েশন ইন লোড কারেন্ট। তো লোড কারেন্টের কম্পোনেন্ট গুলো আমাদের জানা থাকতে হবে ফর দ্য ফার্স্ট এসি টার্ম। ওকে, তো যদি কারেন্টের কম্পোনেন্ট বের করতে চাই আসলে আগে ভোল্টেজ বের করতেই হবে। কারেন্ট ডিরেক্ট বের করার সূত্র নাই এই ক্ষেত্রে। কারেন্ট ভোল্টেজের একটা হচ্ছে গিয়ে ভোল্টেজের সূত্র আমরা জানি যে ভোল্টেজের ফার্স্ট হচ্ছে যে ডিসি কম্পোনেন্ট থাকে, আর বাকি সবগুলো হচ্ছে কি এসি কম্পোনেন্ট। এসি কম্পোনেন্টের ভিতরেও আবার সিমেট্রির কারণে সব কম্পোনেন্ট উপস্থিত থাকে না, কেবলমাত্র ইভেন কম্পোনেন্ট গুলো উপস্থিত, অর্থাৎ n = 2 4 6 এইভাবে ইভেন কম্পোনেন্ট গুলোর জন্য ভোল্টেজের ইভেন কম্পোনেন্ট গুলো উপস্থিত থাকে। এই কম্পোনেন্ট গুলো বের করার সূত্র হচ্ছে কি এটা Vn = 2Vm/π 1/n-1 -1/n+1। তো সেই সূত্র যদি আমরা বসাই তাহলে ভোল্টেজের সেকেন্ড কম্পোনেন্ট যেটা সেটা হবে গিয়ে 2Vm/π 1/n-1। n যদি 2 হয় তাহলে n-1 হবে 1 আর n+1 হবে 3। এই মানটা ক্যালকুলেট করে গুণভাগ করার পরে আমরা পেয়ে যাব ভোল্টেজের সেকেন্ড কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্টের পর ফোর্থ কম্পোনেন্টের উপস্থিতি থাকবে। n এর মান 4 বসাবা এই সূত্রের ভিতরে, Vm ফিক্সড পাই ফিক্সড, ফোর্থ কম্পোনেন্টের মান পেয়ে যাওয়া। প্রত্যেক কম্পোনেন্টকে তার ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে সেই কম্পোনেন্টের কারেন্ট পাওয়া যাবে। তো I2 বের করার সময় V2 নিতে হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের V2, আর ভাগ করতে হবে গিয়ে R প্লাস জে 2 ওমেগা মানে n, এটা হচ্ছে গিয়ে n এর মান। যততম কম্পোনেন্ট n এর মান ইম্পিডেন্সের সাথে এসে গুণ হবে। সূত্রটা এরকম, এই যে
আর প্লাস জে এন ওমেগা এল। তো এন এর মান যেহেতু 2, সেকেন্ড কম্পোনেন্ট বের করার সময় n সমান সমান 2 বসবে, এটা হচ্ছে ওমেগা মানে 2 পাই f, 2 পাই গুণ f এর মান হচ্ছে 60, আর এটা হচ্ছে কি এল এর মান, এল এর মান হচ্ছে কি 10 মিলি হেনরি দেয়া আছে। 10 মিলি হেনরিকে হেনরিতে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হেনরিতে মান পাওয়া যাবে। এইটার পরম মান মানে ইম্পিডেন্সের ভ্যালু মানটা নিতে হবে, অ্যামপ্লিটিউডটা নিতে হবে, অর্থাৎ আর স্কয়ার প্লাস এন ওমেগা এল স্কয়ার। এই মানটা বের করে রুট করলে যে এই ভ্যালুটা পাওয়া যাবে 12.5, এটা দিয়ে ভাগ করলে i2 এর মান পাওয়া যাবে। এবং সিমিলারলি n ইকুয়াল 4 বসাইলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে আমাদের i4, মানে কারেন্টের যে হারমোনিক্স গুলা এই আমার সিগন্যালে উপস্থিত আছে তার ফোর্থ হারমোনিক্স এর ভ্যালু হচ্ছে কি এটা। একইভাবে সিক্স হারমোনিক্স বের করা সম্ভব, এইট হারমোনিক্স বের করা সম্ভব। দেখতেছো যে সেকেন্ড হারমোনিক বের করার সময় মান ছিল 3.39, এরপরে এটা কমে গিয়ে দাঁড়াইছে আমার 0.47, মানে প্রায় যদি বলতে চাই যে 339 থেকে একটা মান যদি 47-এ নেমে আসে, প্রায় 300 গুণ, বা আমার এটা কত ভাগ বলতে পারি, প্রায় 7 ভাগ কমে গেছে। হম। তো পরেরটা আসলে আরো অনেক কমে যাবে, সিক্স হারমোনিক্সটা আরো অনেক কম মান একটা পাবে। তো কারেন্টের আসলে যত হারমোনিক্স গুলো বেশি নিতে থাকবে তত আসলে মান ছোট হতে থাকবে। কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে পিক টু পিক ভ্যারিয়েশন অফ লোড কারেন্ট ফার্স্ট এসি টার্ম। প্রথম এসি টার্ম কারেন্টের প্রথম এসি টার্মটা হচ্ছে গিয়ে 3.39। তো এটা এসি কম্পোনেন্ট যেহেতু এটা পিক টু পিক ভ্যারিয়েশন যদি আমরা ধরি তাহলে পিক টু পিক ভ্যারিয়েশন হবে গিয়ে পিক ভ্যালুর 2 গুণ। তো আই2টার এই ভ্যালুটা হচ্ছে গিয়ে পিক ভ্যালু, তার সাথে 2 দিয়ে গুণ করলে পিক টু পিক ভ্যারিয়েশন পাবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের 6.7। নেক্সট 3 নম্বর হচ্ছে কি পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড এন্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট। ওকে, তো পাওয়ারের সূত্র কি? পাওয়ারের সূত্র হচ্ছে আমাদের আই স্কোয়ার আর। এখন এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে আই আর এম এস স্কোয়ার গুণ আর। এই সূত্র ইউজ করে আমরা এই সার্কিটের পাওয়ারটা বের করতে পারি। এগেইন সেম কথা প্রযোজ্য, যদি ওখানে আর এর লোড ইউজ হইতেছে, কিন্তু average power absorbed by an inductor is 0. রিয়েল পাওয়ার, অ্যাভারেজ রিয়েল পাওয়ার একটা ইন্ডাক্টরে পুরো সাইকেলের জন্য 0 হয়, তাহলে ইন্ডাক্টরটা হিসাবে আসবে না যখন আমরা এই অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতেছি বা অ্যাবজর্ব পাওয়ার ক্যালকুলেট করতেছি। তো এই পাওয়ারটা হবে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর। আমাদের আই আর এম এস লাগবে। আই আর এম এস এর সূত্র কি? আইআরএমএস এর সূত্র হচ্ছে যে যতগুলো কারেন্টের কম্পোনেন্ট আছে সবার স্কোয়ার নিতে হবে, তাদেরকে রুট ওভার করতে হবে, তাদের সাম নিয়ে তাকে রুট ওভার করতে হবে। কারেন্টের যে কয়টা কম্পোনেন্ট আমরা এই পর্যন্ত দেখছি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাভারেজ কারেন্ট, যেটা হচ্ছে 6.37, আর একটা অলরেডি ক্যালকুলেট হয়েছে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড কম্পোনেন্ট, সেকেন্ড হারমোনিক্স, সেইটাকে √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করতে হবে। ফোর্থ কম্পোনেন্টটা দিচ্ছি 0.47, সেটাকে স্কোয়ার করে √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করতে হবে। তাহলে সিক্সটাও বের করতে পারো, কিন্তু সেটা খুব বেশি রেজাল্টে খুব বড় কোনো পরিবর্তন আনবে না। দশমিকের পরে হয়তো তৃতীয় ঘরে গিয়ে বা চতুর্থ ঘরে গিয়ে একটা পরিবর্তন আসতে পারে। তো অত অ্যাকুরেসিতে যদি আমরা না যাই তাহলে আমাদের আইআরএমএস এর ভ্যালু মোটামুটি এরকম পেয়ে যাবো 6.81। এই আরএমএস এর কারেন্ট, এই আরএমএস টা হচ্ছে গিয়ে আমাদের লোড আরএমএস ভ্যালু কারেন্টের, সেটাকে স্কোয়ার করে রেজিস্ট্যান্সের মান দিয়ে গুণ করলে আমরা আমাদের অ্যাবজর্ব পাওয়ার পেয়ে যাব। এরপর বের করার পালা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর। যেহেতু রেকটিফায়ার
রেকটিফায়ার হচ্ছে যে আমাদের যে কোনো রেকটিফায়ার একটা নন লিনিয়ার লোড সোর্স, যদিও সাইনুসয়েডাল, কিন্তু রেকটিফায়ারের উপস্থিতি থাকলেই কারেন্ট নন সাইনুসয়েডাল হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবা। যেহেতু কারেন্ট নন সাইনুসয়েডাল হয়ে যায়, এক্ষেত্রে আমরা cos থিটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছি না, আমাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, P/S। পিটা হচ্ছে গিয়ে অ্যাবজর্ব পাওয়ার, আর এসটা হচ্ছে গিয়ে সোর্সের আরএমএস, সোর্সের ভোল্টেজের আরএমএস, সোর্সের কারেন্টের আরএমএস। ওকে, অ্যাবজর্ব পাওয়ার অলরেডি ক্যালকুলেট করছি। সোর্সের ভোল্টেজের আরএমএস, সোর্সের ভোল্টেজের ভিতরে শুধুমাত্র, এটা একটা পিওর সাইনুসয়েড, তো এখানে শুধুমাত্র একটা কম্পোনেন্টই উপস্থিত, যার ভিএম হচ্ছে গিয়ে 100, সেটাকে √2 দিয়ে ভাগ করলে তার আরএমএস ভ্যালু পেয়ে যাবে। তো সোর্সের আরএমএস ভোল্টেজের আরএমএস ভ্যালু হচ্ছে 100/√2। কারেন্ট যেটা, সেই কারেন্টটা হচ্ছে যে সোর্স কারেন্ট আর লোড কারেন্ট ফুল ওয়েভ রেকটিফায়ারে একই। তো সোর্স কারেন্ট আর লোড কারেন্টের আরএমএস কম্পোনেন্ট নিলেই হবে। তো সেই লোড কারেন্টের কম্পোনেন্টটাই যে আইআরএমএস যেটা ক্যালকুলেট করছি, সেই ভ্যালুটা এখানে বসাইলে হবে। তো এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম 0.964। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে গিয়ে ডায়োডের ভিতরে কারেন্ট, এভারেজ এবং আরএমএস কারেন্ট। ডায়োডের কারেন্ট গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ডায়োড কারেন্ট আরএল লোডের জন্য। এই ফিগারটা গত ক্লাসে আমরা দেখে আসছি। এই আরএল লোডের জন্য আমরা দেখতেছি যে I1 আর I2 হাফ সাইকেল কন্ডাক্ট করে, আবার ডায়োড IG3 ID4 এরা বাকি হাফ সাইকেলে কন্ডাক্ট করে। তো সোর্সের সাথে যদি আমরা এদেরকে কম্পেয়ার করি, তাহলে সোর্সের কারেন্টটার হাফ হচ্ছে গিয়ে এই ডায়োডগুলোর কারেন্ট। যে কোনো ডায়োডের কারেন্টে যদি ধরো, তাহলে সোর্স কারেন্ট যদি ফুল সাইকেলে কন্ডাক্ট করে, ডায়োড তাহলে হাফ সাইকেলে কন্ডাক্ট করবে। তার মানে দাঁড়াইলো যে এই কথা আমরা বলতে পারি যে ইট ডায়োড কন্ডাক্ট ফর 1/2 অফ দ্য টাইম, দ্যাটস ওয়াই তুমি যদি ডায়োডের এভারেজ কারেন্টকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি এভারেজ ডায়োড কারেন্ট পেয়ে যাবে। মানে সরি, সোর্সের যে কারেন্ট বা সোর্সের কারেন্ট আর লোড কারেন্ট এই ক্ষেত্রে সেম। লোডও আমাদেরকে সিমিলার ওয়েতে ইয়া দিচ্ছে, আউটপুট দিতেছে। তো অ্যাভারেজ ভ্যালু যদি আমাদের মানে আউটপুট কারেন্ট যেটা I0, যেটা সেই I0 কারেন্ট যেটা, সেই I0 কারেন্ট যদি ফুল, যেহেতু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল সাইকেল ধরেই এই I0টা পাবো, পজিটিভ হাফ সাইকেলের জন্য পাবো, নেগেটিভ হাফ সাইকেলের জন্য পাবো। তো D1 আর D2 হচ্ছে গিয়ে পজিটিভ হাফ সাইকেলে কন্ডাক্ট করে, আর D3 আর D4 নেগেটিভ হাফ সাইকেলে কন্ডাক্ট করে। তো এভারেজ কারেন্ট হচ্ছে গিয়ে, তো এই যে লোডের কারেন্ট, সেই লোডের কারেন্টকে 2 দিয়ে ভাগ করলেই একটা ডায়োডের, প্রত্যেকটা ডায়োডের এভারেজ কারেন্ট এতখানি পাওয়া যাবে। আর যদি আরএমএস ক্যালকুলেট করতে চাই, তাহলে লোডের যে আরএমএস, সেই আরএমএস কে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করে রুট করতে হবে। স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করে রুট করা মানে হচ্ছে গিয়ে স্কোয়ার আর রুট তো চলে যাবে, আইআরএমএস নিচে থেকে যাবে, উপরে থেকে যাবে, আর নিচে থেকে যাবে হচ্ছে গিয়ে রুট। তো এই ডায়োডের যে আরএমএস, সেই আরএমএস কারেন্ট হচ্ছে গিয়ে আমাদের given calculated RMS of the load divided by √2। ক্যালকুলেটেড আরএমএস হচ্ছে গিয়ে এখানে যেটা বের হয়ে আসছে 6.81, তাকে √2 দিয়ে ভাগ করলে তুমি ডায়োডের আরএমএস কারেন্ট পাবে। তো এইভাবে আসলে আমরা আমাদের ডায়োডের কারেন্টও বের করতে পারি। আর গত ক্লাসে আমরা যেটা দেখে আসছিলাম, সেটা হচ্ছে গিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য ক্যাপাসিট্যান্স ফিল্টার ইউজ করলে কি হয় সেটার ওয়েভ ফর্ম। এইখানে হচ্ছে যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য ক্যাপাসিট্যান্স ফিল্টার ইউজ করলে সিমিলার ক্যারেক্টারিস্টিক্সই পাওয়া যাবে, শুধু ইকুয়েশনে সামান্য কিছু ডিফারেন্স আসবে।
সেই ডিফারেন্স গুলো যদি আমরা একটু হিসাবে আনতে চাই, তো আমাদের ইকুয়েশন গুলো যদি হিসাব করি, তাহলে যখন ওয়ান পেয়ার অফ ডায়োড কন্ডাক্ট করে, যে কোনো একটা পেয়ার কন্ডাক্ট করে, তখন আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ সেম। যখন যেই টাইমের জন্য আমার ডায়োড অফ থাকে, অর্থাৎ হচ্ছে আমাদের ইয়ের অনুপস্থিতিতে, আমাদের পজিটিভ হাফ সাইকেলের পরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারে আমাদের ক্যাপাসিটর তো চার্জ হবে। তো ক্যাপাসিটর যখন চার্জ হবে, তখন যখন ক্যাপাসিটে ভোল্টেজ ড্রপ হওয়া শুরু হবে, তখন তো আসলে ক্যাপাসিটরের ভোল্টেজ আমার সোর্স ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যাবে, তখন আসলে ডায়োড গুলো কন্ডাকশন করা বন্ধ করে দিবে। তখন ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ডিসচার্জ হবে। তো ডিসচার্জ হওয়ার সময়, ক্যাপাসিটর ডিসচার্জ হওয়ার সময় আমাদের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন এটা সেম, যেমন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখে আসছিলাম সেরকমই। তো ভোল্টেজের ভ্যারিয়েশনকে হিসাব করলে এই ইকুয়েশনটা পাবো। কিছু অ্যাজাম্পশন আছে, তোমরা জানো যে থিটা সমান সমান পাই বাই 2, তারপর আলফা সমান সমান যদি পাই বাই 2 হয়, তারপর ভি নট এর ইকুয়েশনে তাদের মানকে বসাইলে আমরা ডেল্টা ভি নট ক্যালকুলেট করতে পারি। এই ক্ষেত্রে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে গিয়ে যে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা রিপল ভোল্টেজ পাওয়া গেছিল হচ্ছে ভিএম ওভার এফ আর সি, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 FRC, অর্থাৎ রিপল এখন অর্ধেক হয়ে যাবে। ফুল ওয়েভ রেকটিফায়ারে রিপলের পরিমাণ হাফ ওয়েভ রেকটিফায়ারের অর্ধেক। এটাই স্বাভাবিক, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারে তো অর্ধেক সাইকেল কন্ডাক্ট করে, আর ফুল ওয়েভ রেকটিফায়ারে তো ফুল সাইকেল ধরে কন্ডাকশন করে। ফলে ক্যাপাসিটর ডিসচার্জ হইতে হইতে আহ, বাকি হাফ সাইকেল পর্যন্ত, মানে একটা হাফ সাইকেল তো ক্রস করে যাইতে হচ্ছে না, পরের হাফ সাইকেল এসে যেহেতু কন্ডাকশন হয়ে যাইতেছে, সেহেতু রিপল ভোল্টেজ অর্ধেকে নেমে আসবে এভারেজে। তো এটার জন্য রিলেটেড ম্যাথ আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্যাপাসিট্যান্স ফিল্টারের জন্য সূত্রগুলা দিয়ে রিলেটেড ম্যাথ আছে, একটু বই থেকে দেখে নিবা। এই সূত্রগুলো কিভাবে ইউজ হচ্ছে, সিম্পল ম্যাথমেটিক্স, বুঝতে পারবো আশা করি। তারপর আমাদের একটা রেকটিফায়ার খুব কমনলি ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এগুলো ইউজ হয়ে থাকে, তো এটার ইম্পর্টেন্স অনেক বেশি। সেই রেকটিফায়ারটা হচ্ছে আমাদের থ্রি ফেজ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার থেকেও আমরা ডিসি সিগন্যাল পাচ্ছি, ফুল ওয়েভ রেকটিফায়ার থেকেও ক্যাপাসিট্যান্স ফিল্টার ইউজ করলে আমরা ডিসি সিগন্যাল পাচ্ছি। এরপরেও আবার থ্রি ফেজ রেকটিফায়ারের আবির্ভাব হইলো কেন? এটার মেইন পারপাস হচ্ছে যে একটা সিঙ্গেল ফেজের যতখানি পাওয়ার সাপ্লাই ক্যাপাবিলিটি আছে, একটা তিনটা সিঙ্গেল ফেজ সোর্স, অর্থাৎ ওভারঅল যদি একটা থ্রি ফেজ সোর্সের কথা আমরা চিন্তা করি, তাহলে তার পাওয়ার সাপ্লাই ক্যাপাবিলিটি অনেক বেশি। যেখানে আমাদের হাই পাওয়ার ডিসি দরকার হবে, যেমন কোথাও যদি একটা ডিসি মোটর থাকে স্পিনিং বা রোলিং ইন্ডাস্ট্রি গুলাতে, স্টিল ইন্ডাস্ট্রি যেখানে স্টিলের বড় বড় শিটকে তোমার রোল করা হয়, এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু যদি ডিসি মোটর ইউজ হয়, সেখানে কিন্তু ভেরি হাই পাওয়ার বা হাই টর্ক দরকার হয়। এই মেশিন গুলোকে রান করার জন্য সিঙ্গেল ফেজ যে পাওয়ার, সেই পাওয়ার যথেষ্ট না। এক্ষেত্রে আমাদের থ্রি ফেজ পাওয়ারের সাপ্লাই দরকার আছে। তো ওই টাইপের বড় বড় মেশিনকে রান করার জন্য আমাদের থ্রি ফেজ রেকটিফায়ার লাগবেই ওখানে। এখন এই থ্রি ফেজ রেকটিফায়ার কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো বেসিক কিছু, এটা হচ্ছে গিয়ে সেই সার্কিট, থ্রি ফেজ রেকটিফায়ারের সার্কিট। এখানে দেখতে পারতেছো যে তিনটা সোর্স আছে, এবিসি, এবং এখানে ধরে নিচ্ছে যে তিনটাই ব্যালেন্স, সোর্স গুলা ব্যালেন্স, অর্থাৎ
সব কয়টা সোর্সের ম্যাগনিটিউড বা পিক ভ্যালু সেম এবং প্রত্যেকের ভিতর অ্যাঙ্গেলার ফেজ শিফট হচ্ছে যে 120 ডিগ্রি। ফেজ সিকোয়েন্স হচ্ছে এবিসি, এর পরে বি এর আবির্ভাব হবে, তারপরে সি এর আবির্ভাব হবে, এরকম আর কি। আর যদি কাউন্টার ক্লকওয়াইজ ধরে তাহলে এ এর পরে বি আসবে, তারপরে সি আসবে। আর এই ক্ষেত্রে জাংশন ধরে নিতে সোর্স ও আইডিয়াল, ডায়োড ও আইডিয়াল, অর্থাৎ ডায়োড যখন কন্ডাকশনে থাকবে তখন সে শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। মেইনলি 6টা ডায়োড দিয়ে আমাদের থ্রি ফেজ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। নাম্বারিংটা ঠিক মতো খেয়াল রাখতে হবে। 1 এর নিচে 4 থাকে, 3 এর নিচে 6 থাকে, আর 5 এর নিচে 2 থাকে। এইভাবে নাম্বারিং করলে আমাদের আমরা যখন ওয়েভ ফর্ম আঁকবো তখন সেই ওয়েভ গুলো আঁকা সহজ হবে। প্লাস নাম্বারিং এর একটা ইম্পর্টেন্স আছে এখানে, যখন এটা কার্ভ গুলো দেখাবো তখন বুঝতে পারবো। তো এবিসি 3টা ফেজই আমার 3টা ব্রাঞ্চে এসে যুক্ত হবে, আর এদের এন্ড গুলো আবার অ্যানোড এবং নিচের ডায়োড গুলার অ্যানোড টার্মিনাল আর উপরের ডায়োড গুলার ক্যাথোড টার্মিনাল একসাথে যুক্ত হয়ে তারা ডিসি সাপ্লাই এই লোডটার ভিতরে দিচ্ছে। সেই লোডের আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি নট। এই নিয়ে এই পুরোটার কম্বিনেশনটাকে আমরা থ্রি ফেজ ফুল ব্রিজ রেকটিফায়ার বলতেছি। তো এই যে ব্রিজ রেকটিফায়ারটা আছে, এটা কতগুলো মূলনীতির উপর বেস করে এটার প্রিন্সিপালটা, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা ডিফাইন করতে পারি। সেই মূলনীতিগুলো হচ্ছে যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে টপ হাফ, টপ হাফে এই 3টা ডায়োড আছে, ডি1, ডি3, ডি5। এদের মধ্যে শুধুমাত্র একজন এট এ টাইম কন্ডাক্ট করে। কারণ কার্শফের ভোল্টেজ ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা বুঝতেছি যে এবিসি এই 3জনের ভিতর শুধুমাত্র দুইজন যদি এট এ টাইম উপরের হাফে দুইটা ডায়োড কন্ডাক্ট করে ফেলে তাহলে কি হবে আসলে? তাহলে যেটা হবে যে এই এখানে যদি আমরা ধরি ডায়োডটা আইডিয়াল, এখানে একটা শর্ট সার্কিট ক্রিয়েট হবে। ধরো ডি1 আর ডি3 যদি একসাথে কন্ডাক্ট করে তাহলে কিন্তু ডি1 আর ডি3 মিলে এখানে একটা শর্ট সার্কিট তৈরি হবে এ বি এর ভিতর। তাহলে সেই মুহূর্তে আসলে এ এন বি এ এন আর ভি বি এন সমান হইতে হবে। শুধু একটা মোমেন্টের জন্য এই ঘটনাটা ঘটে। নরমালি কিন্তু যখন ভি এ এন আর ভি বি এন একজন আরেকজনকে ক্রস করে সেই মুহূর্তটায় ভি এ এন আর ভি বি এন কিন্তু সমান। আর বাকি মোমেন্ট গুলাই কিন্তু এই ঘটনাটা ঘটবে না। ফলে তখন কিন্তু আসলে কার্শফের ভোল্টেজ ল স্যাটিসফাই হবে না। মানে সেই ক্ষেত্রে আমাদের ল ল যেহেতু স্যাটিসফাই হবে না, এটা ভ্যালিড সার্কিট হবে না। প্র্যাকটিক্যালি যেটা হবে, শুধুমাত্র উপরের হাফে একজন কন্ডাক্ট করবে, বাকি দুইজন, একজন যখন কন্ডাক্ট করবে বাকি দুইজন তখন কন্ডাক্ট করবে। আর কে কন্ডাক্ট করবে সেটা নির্ভর করবে কার ভোল্টেজ হাইয়েস্ট তার উপর। কার অ্যানোডের ভোল্টেজটা হাইয়েস্ট ওই মোমেন্টে, যতক্ষণ পর্যন্ত একজনের অ্যানোডের ভোল্টেজ হাইয়েস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সেই কন্ডাকশনে থাকবে। এটা একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতি কি? সিমিলার, বটম হাফে যারা থাকে তাদের মধ্যে শুধুমাত্র একজন কন্ডাকশনে থাকে, বাকি দুজন কিন্তু কন্ডাকশনে থাকবে না কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বা একটা ডিউরেশনের জন্য। এবং সেটাও কার্শফের ভোল্টেজ ল দিয়ে সেটাও প্রমাণ করা যায় যে যখন যদি এট এ টাইম দুইজন কন্ডাকশনে থাকে বটম হাফে তাহলে একটা শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যায় এবং ওই মুহূর্তে আসলে কেভিএল স্যাটিসফাইড হয় না। তো এই ক্ষেত্রেও কে কন্ডাকশনে থাকবে সেটা নির্ধারণ করবে কে? যার ক্যাথোডের ভোল্টেজ লোয়েস্ট। এই নিচের বটম হাফে যারা, তাদের কিন্তু ক্যাথোড গুলা আমার সাপ্লাই এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো যেই সাপ্লাই এর ভোল্টেজটা লোয়েস্ট হবে, বুঝাই যাচ্ছে, কারণ ক্যাথোডের ভোল্টেজ যার লোয়েস্ট সে তো কন্ডাকশনে থাকবে। আমরা জানি যে অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে ডায়োড কন্ডাকশনে থাকতে হলে। তো যার ভোল্টেজ লোয়েস্ট সেই কন্ডাকশনে থাকবে ডি3, ডি3, ডি4 আর ডি6 এর মধ্যে। আর এই দুইটা সাপেক্ষে আবার আমরা বলতে পারি যে উপরে নিচে একই ব্রাঞ্চে
একই বাহুতে বা আর্মের ভিতর উপরে নিচে দুইটা ডায়োড আসলে এট এ টাইম কন্ডাক্ট করবে না। এই দুইটা আলোচনার সাপেক্ষে বলতে পারি। কারণ হচ্ছে যে উপরে নিচে যদি কন্ডাক্ট করে তাহলে আসলে ওই ব্রাঞ্চটা শর্ট হয়ে যাবে, ওই ব্রাঞ্চটা শর্ট হয়ে গেলে আসলে লোডের অ্যাক্রসে শর্ট সার্কিট চলে আসবে। তো সেটা আসলে হতে দেওয়া যাবে না বা হয়ও না, প্র্যাকটিক্যালি আসলে সেটা হওয়া সম্ভব না। সো D1 D4 এট এ টাইম কন্ডাক্ট করবে না, D3 D6 এট এ টাইম কন্ডাক্ট করবে না, D2 D5 এট এ টাইম কন্ডাক্ট করবে না। এই তিনটা মূলনীতির উপর বেস করে তাহলে কি বলা যাবে? বলা যাবে যে output voltage across a diode, one of the line to line voltage of the source. So তাহলে ছয়টা কম্বিনেশন সম্ভব হবে আমাদের। এই যারা যারা কন্ডাকশনে করা সম্ভব না তাদের কথা তো বললাম, তাহলে কন্ডাকশন করবে কারা? সেক্ষেত্রে ছয়টা কম্বিনেশন আমাদের সম্ভব, এবং সেই ছয়টা কম্বিনেশনে যদি কন্ডাকশন হয় তাহলে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা কোনো একটা লাইন টু লাইন ভোল্টেজের সমান হবে। ইদার VAB হবে, অথবা VBC হবে, অথবা VCA হবে, বা উল্টা ডিরেকশনও হতে পারে, অর্থাৎ BA হতে পারে, CD হতে পারে, অথবা AC হতে পারে। কোনো একটা লাইন টু লাইন ভোল্টেজ লোডের অ্যাক্রসে আমরা পাবো। কিভাবে কোন কোন কম্বিনেশনের জন্য পাবো? সেটা হচ্ছে যে হয় ইদার ডায়োড 1 আর 2 কন্ডাক্ট করবে, অথবা 1 আর 6 কন্ডাক্ট করবে, অথবা 3 4 বা 3 2 কন্ডাক্ট করবে, অথবা 5 6, অথবা D5 D4 এরা কন্ডাক্ট, এরা একসাথে কন্ডাক্ট করবে। এরকম ছয়টা কম্বিনেশন সম্ভব হবে। দেখবো আমরা ওয়েব ফর্ম গুলো আঁকার সময় ডিটেলস দেখবো। যেহেতু এই ছয়টা কম্বিনেশন সম্ভব লাইন টু লাইন ভোল্টেজের, তো সাপ্লাইয়ের একটা একটা সিগন্যালের পুরো পিরিয়ড যদি 360 ডিগ্রি কে আমরা ধরি, যে পুরো পিরিয়ডটাকে 360 তে ভাগ করি, তাহলে যে কোনো ছয়টা ফুল হাফ সাইকেলে ছয়টা কম্বিনেশনকে অ্যালোকেট করতে হলে আমার প্রত্যেকটা সাইকেল বা প্রত্যেকটা কন্ডাকশনের যে পেয়ার, সেই পেয়ারগুলো 60 ডিগ্রি পিরিয়ডের জন্য কন্ডাক্ট করে, এবং পুরা আউটপুটের যেই ওয়েভটা, সেই ওয়েভের ভিতর যেই ছোট ছোট পিরিয়ড গুলা, সেই পিরিয়ড গুলাকে পিরিয়ডের মধ্যে ছয়টা ট্রানজিশন দেখা যায়। এই কারণে এই যে সার্কিটটা, সেই সার্কিটটাকে 6 পালস রেকটিফায়ারও বলা হয়। তো আমাদের এই টাইপের ব্রিজ রেকটিফায়ার, 3 ফেজ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের আরেকটা নাম হচ্ছে গিয়ে 6 পালস রেকটিফায়ার। আর এটার যে আউটপুট ভোল্টেজ, সেই আউটপুট ভোল্টেজটা একটা ডিসি, কিন্তু সেটার ভিতরেও একটা রিপল থাকে, একটা সেই ডিসির উপরে নিচে একটা ওয়েভ ফর্ম ফর্মুলেট হয়। সেটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 6 ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে গিয়ে একটা ফেজের, যে কোনো একটা ফেজের মূল ফ্রিকোয়েন্সি। তো এখন আমরা একটু ওয়েভ ফর্মটা বোঝার চেষ্টা করি। এটাই হচ্ছে গিয়ে থ্রি ফেজ রেকটিফায়ারের মূল। এই পেজে যেটা আছে পুরোটা মিলেই আসলে থ্রি ফেজ রেকটিফায়ারের পুরা ব্যাখ্যা। প্রথম কথা হচ্ছে যে আমাদের সাপ্লাই যেটা, সোর্স যেটা, সেই সোর্স গুলোর ভোল্টেজ হচ্ছে তিনটা ফেজ আছে। তিনটা ফেজকে যদি আমরা একটু আলাদা কালার দিয়ে ডিফাইন করি তাহলে কি পাবো? এই লাল কালার যেটা, সেটা হচ্ছে কি আমাদের এ ফেজ। ওকে, আর এর সাথে 120 ডিগ্রি ফেজ শিফটের বি ফেজ আসবে। এবিসি ফেজ সিকোয়েন্স যেহেতু ইউজ করা হয়েছে, সেহেতু এটা হবে আমাদের বি ফেজ। আর যদি আমরা একটা ব্লু কালার নিয়ে আসি, সাধারণত ইয়েলো কালার দিয়েও দেওয়া হয়, ইয়েলো কালারটা একটু ব্যাকগ্রাউন্ডে বুঝতে সমস্যা হয়, জন্য আমরা সি ফেজটাকে ব্লু কালার দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের তিনটা ফেজ। ওকে,
এটা কিন্তু লাইন টু নিউট্রাল ভোল্টেজ। যদি সার্কিটের দিকে খেয়াল করো তাহলে ভিএএন, ভিবিএন আর ভিসিএন এই তিনটার ওয়েভফর্ম এখন আমরা আঁকলাম। কিন্তু আমাদের ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ গুলো আসবে সেগুলো ইদার হবে ভিএবি অথবা ডিসি অথবা সিএ অথবা বিএ অথবা বিসি অথবা এসি। তাহলে এই ভোল্টেজ গুলো কিভাবে পাবো? আসলে এএন মাইনাস বিএন হচ্ছে গিয়ে এবি, বিএন মাইনাস সিএন হচ্ছে গিয়ে ভিবিসি, আর ভিসিএন মাইনাস এএন হচ্ছে গিয়ে ভিএস। তার মানে আমাদেরকে আসলে সবচেয়ে প্রত্যেকটা ভোল্টেজের মধ্যে কোন ভোল্টেজটা আসলে আমরা লোডের অ্যাক্রসে পাবো, লোডের অ্যাক্রসে সেই ভোল্টেজটাই পাবো যে ভোল্টেজটা আসলে বেশি। অর্থাৎ বড় ভোল্টেজটা সবসময় বাধ্য করবে যে যে ভোল্টেজের ডিফারেন্সটা বেশি, অর্থাৎ ভিএবি, ভিবিসি আর ভিসিএ এর মধ্যে যেই ভোল্টেজের ডিফারেন্সটা সবচেয়ে বেশি তার জন্য পজিটিভ ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে যেই ডায়োডের অ্যাক্রসে, সেই ডায়োডটা আপার হাফে কন্ডাক্ট করবে। আর যেই ভোল্টেজটা লোয়েস্ট হবে, এই তিনটা ভোল্টেজের মধ্যে যেই ভোল্টেজটা লোয়েস্ট হবে যেই ব্রাঞ্চের, ধরো সি ব্রাঞ্চের ভোল্টেজটা যদি লোয়েস্ট হয় তাহলে সেই ডায়োডটা কন্ডাকশনে আসবে বটম হাফের। মূলনীতিতে যেটা বলে নিছি, শুরুতেই যেটা বলে নিছি যে টপ হাফে ওই ডায়োডটাই কন্ডাক্ট করবে যার পজিটিভ ভোল্টেজ বেশি, আর যার ভোল্টেজ, যেই ফেজের ভোল্টেজ সবচেয়ে লোয়েস্ট সেই ভোল্টেজটা হচ্ছে সে বটম হাফের সেই ডায়োডটা কন্ডাকশনে আসবে। এখন দেখো যে আমরা একটু যদি লাইন টু লাইন ভোল্টেজের ওয়েভফর্ম গুলো আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো? হুম। এই মোমেন্টটাকে, হ্যাঁ, শুরুতে একটু ডিলে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে আমাদের একটু কম্বিনেশনের ব্যাপার আছে, নাম্বারিং এর ব্যাপার আছে, প্লাস একটু কম্বিনেশনের ব্যাপার আছে, প্লাস এ থেকে শুরু করতে পারলে, এ ফেজের ইয়ে থেকে শুরু করতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হয় জিনিসটা ব্যাখ্যা করতে। তো এই মোমেন্টটাকে জিরো ধরা হয়েছে, ওমেগা টি সময় সময় জিরো ধরা হয়েছে এই ইনস্ট্যান্টে। এরপর থেকে আমরা বাকিগুলা হিসাবে নিয়ে আসি। এখন দেখো এই মোমেন্টের পর থেকে আসলে এএন ভোল্টেজটা সবচেয়ে বেশি, আর এই এএন এর ভিতরে বিএন ভোল্টেজটা কিছু সময় লোয়েস্ট ছিল, তারপরে আবার একটু বড় হয়ে গেছে, আর বাকি পার্টটুকুর জন্য আবার সিএনটা লোয়েস্ট হয়ে গেছে। তো এতটুকু টাইম, এতটুকু টাইমের জন্য যদি হিসাব করো তাহলে দেখতে পাবা যে ভিএএনটা এই মুহূর্তে সব কয়টা ভোল্টেজের মধ্যে সবচেয়ে বড় ভোল্টেজটা হচ্ছে গিয়ে ভিএএন। আর সবচেয়ে ছোট ভোল্টেজ কোনটা? এতটুকু টাইমের ভিতরে, এই যে শুরু থেকে এই টাইমটুকুর ভিতরে সবচেয়ে ছোট ভোল্টেজটা হচ্ছে গিয়ে ভিবিএন, তাই তো? তো এই টাইমটুকুর জন্য আসলে আহ, কোন দুইটা ডায়োড কন্ডাক্ট করা উচিত? এই টাইমটুকুর জন্য ভিএএন ভোল্টেজটা যেহেতু হাইয়েস্ট, সেহেতু এই ডায়োড ডি ওয়ানটা কন্ডাক্ট করা উচিত আপার হাফে। আর ভিবিএন ভোল্টেজটা যেহেতু এই সময়টুকুর জন্য লোয়েস্ট, সেহেতু বটম হাফে কন্ডাক্ট করা উচিত হচ্ছে গিয়ে এই সিক্স, ডি6 ভোল্টেজটা কন্ডাক্ট করা উচিত, এই ডায়োডটা কন্ডাক্ট করা উচিত। দ্যাট মিনস এই সময়টুকুর জন্য যদি আমরা আহ, হিসাব করি তাহলে আমাদের এই ডায়োডটা শর্ট আর এই ডায়োডটা শর্ট। তো আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ফুল সার্কিট কিরকম দাঁড়াচ্ছে? আমাদের এখান থেকে সাপ্লাই আসবে, সাপ্লাই এসে ডি ওয়ান এর ভিতর দিয়ে কন্ডাকশন হবে, কারেন্ট এদিক দিয়ে যাবে, গিয়ে লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, তারপরে কারেন্ট আবার এখানে আসবে, তারপর যেহেতু ডি6 কন্ডাকশনে আছে বিতে আসবে, বিতে এসে বি এর ভিতরে সার্কিট কমপ্লিট করবে, কমপ্লিট করে কারেন্ট পুরো পার্টটাকে ফুলফিল করবে। তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছি? লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে গিয়ে ভিএ, ভিএএন মাইনাস ভিবিএন। তার মানে ভিএএন মাইনাস ভিবিএন ভোল্টেজ মানে হচ্ছে গিয়ে আমাদের ভিএবি ভোল্টেজ।
এই কারণে এ ভোল্টেজ থেকে বি ভোল্টেজ বাদ দিলে আমরা এইরকম একটু শেপ পাবো, যে শেপটা থাকবে হচ্ছে যে এতটুকুর জন্য, এই শুরু থেকে ওমেগা টি ইকুয়াল 0 থেকে এই পর্যন্ত। তারপরে কি হবে, এরপরেও কিছু সময় ধরে ভিএন হাইয়েস্ট থাকবে, কিন্তু তখন ভিবিএন আর লোয়েস্ট থাকে না, তখন হচ্ছে যে ভিসিএন কিন্তু লোয়েস্ট হয়ে যায়। তো বাকি এই যে এতটুকু সময়ের জন্য, একটু আগে যতটুকু পর্যন্ত গেলাম, তারপর থেকে এই মোমেন্টটুকু, এই ডিউরেশনটুকু পর্যন্ত ভিএএন হাইয়েস্ট। ভিএএন যদি হাইয়েস্ট হয় তাহলে কিন্তু মনে রাখবা যে ভিএএন হাইয়েস্ট হওয়া মানে আমাদের ডি1 কিন্তু এখনো কন্ডাকশনে থাকবে, তার মানে ভিএএন হাইয়েস্ট হওয়া মানে ডি1 কন্ডাকশনে থাকবে। আর এই সেকেন্ড যে ডিউরেশনটার কথা বলতেছি, সেই ডিউরেশনে কিন্তু এবার এই ভিসিএন কিন্তু লোয়েস্ট। ভিসিএন যদি লোয়েস্ট হয়ে যায় তাহলে কিন্তু এখন সি এর সাথে বটম হাফে কে কানেক্টেড, ডি2 কানেক্টেড। তো এইবার ডি2 কন্ডাকশনে আসবে, ডি আগের বার ডি6 কন্ডাকশনে ছিল। যখন এই ক্রসিং, এই পয়েন্টটাতে ক্রস হয়ে গেল, বি আর সি ক্রস হয়ে গেল, তখন বি বড় হয়ে গেল, সি ছোট হয়ে গেল। তো এবার বি থেকে সি তে কন্ডাকশন চলে আসবে, অর্থাৎ ডি2 কন্ডাকশনে চলে আসবে। তাহলে এইবার সার্কিট কিভাবে ফুলফিল হবে, ভিএন থেকে সাপ্লাই আসবে, ডি1 এর ভিতর দিয়ে সাপ্লাই যাবে, লোডের ভিতর দিয়ে কারেন্ট পাস হবে, কারেন্ট পাস হয়ে ডি2 এর ভিতর দিয়ে সাপ্লাই আসবে, ডি2 এর ভিতর দিয়ে সাপ্লাই এসে সি এর মাধ্যমে সার্কিট কমপ্লিট হবে। তো এইবার লোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কি আমার এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ভোল্টেজটা লোডের অ্যাক্রসে পাবো, অর্থাৎ ভিএসি এবার সাপ্লাই পাবো। এবার ভিএন থেকে ভিসিএন বাদ দিলে এরকম একটা কার্ভ পাবা, সেই কার্ভটা হচ্ছে কি আমাদের ভিএসি এর কার্ভ। এর পরের মোমেন্টে কিন্তু ভিবিএন বড় হয়ে যাবে, ভিএবি ছোট হয়ে যাবে। তো পরের মোমেন্ট থেকে এই এই পর্যন্ত, এই ডিউরেশন পর্যন্ত বি এর ভোল্টেজ হাইয়েস্ট আর হচ্ছে সি এর ভোল্টেজ লোয়েস্ট। তো এইবার এই কন্ডাকশনের এই হাফ, এই পার্টটা শেষ। এরপরে শুরু হবে গিয়ে পরের পার্ট। পরের পার্টে আমরা দেখতে পাবো যে আমাদের ডি3 কন্ডাকশনে আসবে, সাথে হচ্ছে গিয়ে ডি2 কন্ডাকশনে আসবে। তো এই যে কে কে কন্ডাকশনে আসতেছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু আমাদের কন্ডাকশনে ছিল 1 আর 6, তারপরে কন্ডাকশনে আসছে 1 আর 2, এইবার এর পরের বার কন্ডাকশনে আসবে হচ্ছে কি আমাদের 3 আর 2, তো 2 3। তারপরের পার্টের জন্য কন্ডাকশনে আসবে হচ্ছে গিয়ে 3 4, তারপরে আবার 4 5 5 6 6 1। এভাবে যদি হিসাব করতে পারো এই গ্রাফগুলার, তুমি যদি কে হাইয়েস্ট কে লোয়েস্ট এইভাবে ধরে ধরে যদি আগাইতে পারো তাহলে দেখতে পাবা যে কন্ডাকশনে এরকম একটা সাইকেল মেনটেন হচ্ছে। তাহলে কম্বিনেশনটা কিন্তু একদম সিরিয়াল বাই আসতেছে, 6 1 1 3 1 2 2 3 3 4 5 6, এরপরে আবার 6 1 কন্ডাকশনে আসবে, এইভাবে কন্ডাক্ট পুরোটা কন্ডাক্ট করবে। এখন যদি আমরা এই যে 6 1 থেকে শুরু করে 5 6 পর্যন্ত, এটা কিন্তু একটা ফুল সাইকেল, তাই না? এই সাইকেলটুকুর জন্য যদি হিসাব করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 6 1 থেকে হাফ সাইকেল পর্যন্ত। এই মুহূর্তে এ এ এন এর অবস্থা কি, এন সাপ্লাইটার অবস্থা কি, এন সাপ্লাইটা শুরু হয়েছে, তারপরে একটা ফুল সাইকেল সম্পন্ন করে আবার ঠিক আগের অবস্থাটায় ফিরে আসছে। অর্থাৎ ভিএন যতক্ষণে একটা ফুল সাপ্লাই, একটা ফুল সাইকেল সম্পন্ন করতেছে, ততক্ষণে 6টা পালস বা 6বার কিন্তু ইয়ে হয়ে গেছে, ডায়োড গুলোর ভিতরে সুইচিং হয়ে গেছে। যেহেতু এই একটা ফুল কন্ডাকশন, আমার সাপ্লাই একটা ফুল কন্ডাকশন বা একটা ফুল পিরিয়ড সম্পন্ন করতে যতখানি সময় নেয়, ততক্ষণে আমার আউটপুটে 6বার সুইচিং হয় বা 6বার পালসের অকারেন্স হয়, সেহেতু এই জন্য এটার নাম হচ্ছে গিয়ে 6 পালস কনভার্টার। এবং এই যে ওয়েভ শেপটা আমরা পাইলাম, এটার মধ্যে এই যে অ্যাভারেজ যদি আমরা ধরি তাহলে কিন্তু অ্যাভারেজ এই যে এতখানি ডিসি আছে, আর এটা একটা পিরিয়ডিক ওয়েভ দেখতেই পাচ্ছ, এটা একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা হচ্ছে কি আমাদের যে অরিজিনাল
সিগন্যাল, সেই সিগন্যালের 6 গুণ বেশি একটা ফ্রিকোয়েন্সি যুক্ত সিগন্যাল এটা। তো এটার ফ্রিকোয়েন্সি হবে 6 ওমেগা। এবং এই যে শুরুতে যে বলছিলাম যে নাম্বারিং এর ব্যাপারটা ইম্পর্টেন্ট, যদি এই সিকোয়েন্সে নাম্বারিং করো D1 D3 D5 আর D2 D6 D4, তাহলে এই এই সিরিয়াল মেনটেন করবে আর কি। আমার কন্ডাকশন এর ভিতরে আমরা এইভাবে লিখতে পারবো 6 1 1 2 1 3। ওইভাবে কন্ডাকশনকে এইভাবে সাজানোর জন্যই আসলে ডায়েট গুলার নামকরণ এইভাবে করা হয়েছে। আচ্ছা, তো ওয়েব ফর্ম গুলা কিভাবে আসলো, কখন কে কন্ডাকশনে থাকলো, পালসের ব্যাপারটা কি, ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কি, পুরোটাই ব্যাখ্যা করা হয়েছে। আর একটু ব্যাখ্যা করার অপেক্ষা রাখে, সেটা হচ্ছে যে আমাদের কারেন্টের অবস্থা কি হবে, কারেন্ট কখন কিভাবে পাস হবে। এটা সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমাদের লোডের কারেন্ট আলটিমেটলি আমাদের ভোল্টেজের যে শেপ, সেই শেপেই পাবো। কারণ ধরে নিচ্ছি যে লোড হচ্ছে গিয়ে আমাদের একটা রেজিস্টিভ লোড, ধরে নিলাম শুরুতে লোড একটা রেজিস্টিভ লোড, তার জন্য ভোল্টেজের ওয়েভ শেপ যা, কারেন্টের ওয়েভ শেপও তাই। এবার লক্ষণীয় বিষয় যে প্রত্যেকটা ডায়োড শুধুমাত্র দুইটা পালসের জন্য কন্ডাক্ট করে, অর্থাৎ 6 1 আর 1 2, এই এই ডায়োড ডায়োড 1 শুধুমাত্র এই দুই পার্টে কন্ডাক্ট করতেছে ফুল পিরিয়ডে। তারপরে ডায়োড D2 ও দুইটা হাফ, দুইটা পালসের জন্য কন্ডাক্ট করতেছে, 3 ও দুইটা পালসের জন্য কন্ডাক্ট করতেছে, 4 5 6 সবাই একটা ফুল পিরিয়ডে দুইটা পালসের জন্য শুধুমাত্র কন্ডাক্ট করে। তো এই যে এ এ যখন কন্ডাকশনে থাকে, অর্থাৎ এ বি এবং এসি এর জন্য ডায়োড D1 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো যতক্ষণ পর্যন্ত এ ভোল্টেজটা হাইয়েস্ট হয়, VA ভোল্টেজটা অন্য সবার চেয়ে বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত আইডি কন্ডাকশনে থাকে। এবং কন্ডাকশনে দেখবা যে VAB এবং VAC এর জন্য আইডিটা ID1 পাবো। বাকি চারটা হাফের জন্য আর কন্ডাকশনে থাকে পাবো না। আবার যখন 1 নম্বর ডায়োডটা কন্ডাকশনে আসবে, অর্থাৎ AB এবং AC যখন আবার হাইয়েস্ট হবে, তখন আমরা আবার ডায়োড 1 এর জন্য কন্ডাকশন কারেন্ট পাবো। একইভাবে ডায়োড D2 এর কথা যদি আমরা চিন্তা করি, D2 কন্ডাকশনে থাকে যখন C লোয়েস্ট থাকে, তখন C লোয়েস্ট থাকে হচ্ছে গিয়ে AC এবং BC এই পার্টটুকুর জন্য, AC এবং BC পার্টটুকুর জন্য। তাহলে এই সেকেন্ড সেকেন্ড পার্ট, সেকেন্ড হাফ এবং থার্ড হাফ, মানে সেকেন্ড পালস এবং থার্ড পালস, তার জন্য D2 কন্ডাকশনে থাকবে। একইভাবে 3 নম্বর ডায়োডটার কথা যদি চিন্তা করো D3, তাহলে হচ্ছে গিয়ে 3 এবং 4 নম্বর পার্টের জন্য। তো এই 3 নম্বর পালস এবং 4 নম্বর পালসের জন্য D3 কন্ডাকশনে আছে, আবার চারটা পালস বাদ দিয়ে আবার কন্ডাকশনে আছে। এইভাবে ID1 ID2 ID3 ID4 D5 D6 সবার জন্যই জাস্ট শিফট করে দিবা কারেন্টের পার্ট গুলাকে এক ঘর এক ঘর করে শিফট করে দিয়ে নিচে নিচে সাজালেই কারেন্টের ওয়েভফর্ম আঁকা যায়। এবার যদি আমরা একটু দেখতে চাই যে IA, আমার ফেজ কারেন্টটা কত, বা লাইন কারেন্ট যদি বলতে পারি যে একটা কন্ডাক্টিং ডায়োডের ভিতর দিয়ে প্রত্যেকটা ফেজ থেকে কতখানি কারেন্ট আসতেছে, তাহলে এই কোনো একটা পয়েন্টে, এ পয়েন্টেই ধরো কেসিএল অ্যাপ্লাই যদি করি, তাহলে কেসিএল এর সূত্র কি হবে, IA সমান সমান হবে গিয়ে ID1 মাইনাস ID4, তাই তো। IA হচ্ছে গিয়ে এন্টারিং কারেন্ট, ID1 হচ্ছে লিভিং কারেন্ট, ID4 হচ্ছে এন্টারিং কারেন্ট। তো কেসিএল অ্যাপ্লাই করলে আমরা IA সমান সমান এটা পেয়ে যাব। একইভাবে IB সমান সমান পেয়ে যাব ID3 মাইনাস ID6, IC সমান সমান পেয়ে যাব ID5 মাইনাস ID2। তো তাহলে যদি IA আঁকতে চাও, তাহলে কি করতে হবে, আইডি এর যে ID1 এর ওয়েভফর্ম থেকে ID4 এর ওয়েভফর্ম গুলো বিয়োগ করবা। তো বিয়োগ করলে দেখো যে এতটুকুর জন্য তো ID4 0, ID1 হচ্ছে গিয়ে এই শেপটুকু, তো I1 এর এতটুকু সে রিভাইভ করবে। তারপর এই পার্টটুকুর জন্য দুইজনই 0,
আইডি ওয়ানও জিরো, আইডি ফোরও জিরো, এতটুকুতে আই এ জিরো থাকবে। তারপরে আইডি ওয়ান জিরো হয়ে গেছে কিন্তু আইডি ফোর পজিটিভ, সূত্রে তো আইডি ফোর এর আগে একটা নেগেটিভ আছে, তো আইডি ফোর কে উল্টা করে আসতে হবে। আইডি ফোর কে উল্টা করে আসলে এরকম একটা ওয়েভ পাবো। তারপরের পার্টটুকু একটা পালসের জন্য আবার এই দুইজনই অফ থাকার কারণে ওই পার্টটুকুর জন্য আসলে জিরো পাবো। তারপরে আবার আইডি ওয়ান কন্ডাকশনে আসতেছে, তখন এই 6টা পালস কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে দুইটা, মাঝখানে একটা, আবার দুইটা, আবার মাঝখানে একটা। তো এই 6টা পালস মিলে একটা পার্ট। তারপরে আবার এই সিমিলার সিগন্যাল আবার রিপিট হবে আই এ এর জন্য। তো আইডি ওয়ান থেকে আইডি ফোর বাদ দিলে সিম্পলি আই এ এর ওয়েভফর্ম পাওয়া যাবে। একইভাবে আইডি আইসি এর ওয়েভফর্ম আঁকা সম্ভব। আর যেটা আমাদের একটু সূত্র জানা থাকা দরকার, সেই সূত্র হচ্ছে আমাদের প্রত্যেকটা ডায়োড কতক্ষণ ধরে, যেহেতু প্রত্যেকটা ডায়োড 1/3 টাইম ধরে কন্ডাক্ট করতেছে, হ্যাঁ, 6টা পালসের মধ্যে 2টা পালসে ডায়োড কন্ডাক্ট করতেছে, তো পুরো টাইম পিরিয়ডের 1/3 ধরে কন্ডাক্ট করতেছে, সেহেতু অ্যাভারেজ কারেন্ট হবে গিয়ে, ডায়োডের অ্যাভারেজ কারেন্ট হবে গিয়ে লোডের অ্যাভারেজ কারেন্টের 1/3, ডায়োডের আরএমএস কারেন্ট হবে গিয়ে লোডের আরএমএস কারেন্টের 1/√3, আর সোর্স কারেন্টের সাথে আবার প্রত্যেকটা ইয়ের প্রত্যেকটা ফেজের যদি আমরা কারেন্ট আরএমএস কারেন্ট হিসাব করি, তাহলে আউটপুটের কারেন্টের সাথে আসলে এরা, আউটপুটের কারেন্ট যদি 6টা সাইকেলে কন্ডাক্ট করে, তাহলে আমাদের এক একটা সোর্স কারেন্ট 4টা সাইকেলে কন্ডাক্ট করতেছে, অর্থাৎ 4/6 বা 2/3 এই রেশিওতে কন্ডাক্ট করতেছে। আর যেহেতু আরএমএস কারেন্ট হিসাব করতে হবে, রুট ওভার টার্মটা সামনে চলে আসবে। এই কারণে আইএস এর সাথে আই নট আরএমএস এর সম্পর্ক হচ্ছে এটা। ওকে, সো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি, আর সামনে আমরা বাকিটুকু আলোচনা করব। সবাই আশা করি রোল দিয়ে দিছো, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।